প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই এর স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান স্বাস্থ্য কথায়। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন রোগ এবং রোগের কারণ, প্রতিকার এবং চিকিৎসা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের এই অনুষ্ঠানগুলোতে সাধারণত বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ উপস্থিত থাকেন। তেমনি আজকে আমরা কথা বলবো কিডনি রোগ এবং কিডনি রোগীর পুষ্টি নিয়ে, এবং এই বিষয়ে আলোচনা করতে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল ওয়াহাব খান, কিডনি বিশেষজ্ঞ, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, এবং আরও আছেন ফাহমিদা করিম, পুষ্টিবিদ, রেনেসা হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট। প্রথমেই স্যারের কাছে জানতে চাইব কিডনি রোগের কারণগুলো কী কী, বা কারা কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকেন? সারা বিশ্বব্যাপী কিডনি রোগের গুটিকতে কারণ আছে। তার মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং গ্লোমেরুলাইটিস, এই তিনটি রোগই মূলত। এর বাইরেও জন্মগত ত্রুটি, পাথরজনিত রোগ এগুলো আছে। ডায়াবেটিস, হাইপারটেনশন অ্যান্ড গ্লোমেরুলাইটিস, এই তিনটি রোগই প্রায় 80 থেকে 90% কিডনি বিকল হওয়া বা ফেইলিওর হওয়ার কারণ। আর অন্যান্য রোগ যেমন যেটি বললাম যে জন্মগত ত্রুটি, তারপরে কিছু সিস্টিক ডিজিজ আছে, এটাও জন্মগত ত্রুটি বা জেনেটিক ডিজিজ। এবং অনেক সময় মূত্রনালীতে বা প্রস্রাবের নালীতে নানা রকম রোগ হয় বা ক্যান্সার হয়, সেগুলোর কারণেও কিডনি বিকল হয় বা কিডনি ফেইলিওর ঘটে। আর আপনার কাছে জানতে চাইবো, কিছু কিছু রোগ হলে কিছু কিছু খাবারের রেস্ট্রিকশন হয়, আবার কিছু কিছু খাবার অতিরিক্ত খাওয়ার ফলেও কিছু কিছু রোগ হয়। তো প্রথমে জানতে চাইবো কোন কোন খাবারগুলো অধিক গ্রহণ করলে আমাদের কিডনি ঝুঁকিতে পড়ে, এবং এরপরেই জানতে চাইবো কোন কোন খাবার কিডনি রোগীদের ক্ষেত্রে খাওয়াটা ঝুঁকিপূর্ণ। ব্যালেন্স ডায়েট যে কথাটা, সুষম খাবার, সেইটি যদি আমাদের নিয়ম হয়ে যায়, আমরা যদি অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার খাই, এবং স্যার যেটা বললেন যে কিডনি রোগের যে কারণগুলো, যেমন ডায়াবেটিস কন্ট্রোল, তারপরে ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, এগুলো মেইন কারণ। এইগুলো যদি ফেলিয়ার হয় তাহলে কিডনির পয়েন্টটা বেড়ে যাচ্ছে, সেই অনুযায়ী ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাচ্ছে ব্লাডে, এবং সেই অনুযায়ী ডায়েটটা সেই স্টেজ ওয়াইজ পরিবর্তন করতে হয়। স্পেসিফিক ডায়েট বা খাদ্য নিয়ন্ত্রণ বলেন মেনটেন করে চলতে হয়, এবং এইগুলো স্টেজ ওয়াইজ আবার পরিবর্তন হবে। ডায়ালিসিস ফেজে এক ধরনের, আর্লি স্টেজে এক ধরনের। তো এটা ডিপেন্ড করবে, এটা ইন্ডিভিজুয়ালাইজড, মানে ইন্ডিভিজুয়াল ম্যানেজমেন্ট। এটা একটা তালিকা দেওয়া হলো, সেটা আরেকজন ফলো করবেন, এটা সুযোগ নাই। কেননা প্রত্যেকের রিপোর্ট আলাদা আসবে, সে অনুযায়ী প্রত্যেকের খাদ্য তালিকা বা ডায়েট বা খাবার ধরন আলাদা হবে। স্যার, আপনার কাছে জানতে চাইব কিডনি রোগীরা সাধারণত কি কি লক্ষণ দেখা দিলে উনি বুঝবেন যে ওনার কিডনিতে সমস্যা হয়েছে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? কিডনি রোগ মূলত একটা নীরব ঘাতক। অনেক ক্ষেত্রেই এটা অনেক দেরিতে বোঝা যায়। কাজেই এটা যদি একটা মানুষ ভালো থাকতে চায়, অন্তত বছরে একবার কিডনি পরীক্ষা নিরীক্ষা করা উচিত। আর যখন মানুষ বুঝতে পারে, তখন আসলে কিডনির কার্যকারিতা প্রায় 70% কমে যায়। উপসর্গগুলো দেখা যায়, তার মধ্যে দুর্বলতা, উচ্চ রক্তচাপ, ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতে ঘন ঘন প্রস্রাব হওয়া, তারপরে আপনার একটা অরুচি হওয়া, বমি হওয়া, এগুলো একটা মূল কমন কারণ, মানে উপসর্গ আর কি। দৈনিক আসলে একজন সুস্থ মানুষের কতটুকু পানি সেবন করা উচিত? নর্মাল একজন মানুষের প্রতিদিন 2-2.5 লিটার, 3 লিটার পর্যন্ত যেতে পারেন, গড়ে পানি খেতে পারেন। কিন্তু একজন কিডনি রোগী, কিন্তু সে যদি আর্লি স্টেজে থাকে, যেমন স্টেজ 1, 2, 3, যেটা কিনা অ্যাডভান্সে আসে না, তখন কিন্তু তার খুব একটা নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে না। পিপাসা লাগলেই সে পানি খাবে, 2 লিটার গড়ে শুধু পানি খাবে। কিন্তু পানির নিয়ন্ত্রণটা এসে যায় তখনই, যখন তার শরীরে যখন পানি চলে আসছে, পানি জমা হচ্ছে, পায়ে পানি জমছে, এবং যখনই রক্তে প্রোটিন কমে যাচ্ছে, তখন তার পানি শরীরে জমার টেন্ডেন্সিটা আসছে। তো সেই ক্ষেত্রে যেহেতু কিডনি অতিরিক্ত পানি শরীর থেকে বের করে দিতে পারছে না ওই অ্যাডভান্স স্টেজে গেলে, স্টেজ 4, স্টেজ 5-এ, তো সেক্ষেত্রে এবং ডায়ালাইসিস ফেজেও দেখা যায় যে পানির অনেকখানি নিয়ন্ত্রণ করতে হয়, কেননা কিডনি প্রয়োজনের অতিরিক্ত পানি বের করতে পারে না। সেক্ষেত্রে হয়তো স্টেজ 3-4-এর দিকে আমরা 1.5 লিটার পানি দিতে পারি। আবার যদি ডায়ালাইসিস ফেজ হয়, সেক্ষেত্রে 1 লিটারের কমে হয়তো পানি দিতে হতে পারে। এটা আসলে ডিপেন্ড করে কতটুকু ইউরিন আউটপুট হচ্ছে, প্রস্রাব কেমন হচ্ছে, সেটির উপর ভিত্তি করে রোগীর
তার সঙ্গে আরও 500 ml পানির করা হয় একটা পেশেন্টের। এরকম শুনেছি যে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, যেমন ব্যথার ওষুধগুলো, তারপর এমনকি যেটা গ্যাসের ওষুধ অনেকে আমরা মুড়ি মুরগির মতো খাচ্ছি, এই ওষুধগুলো কিডনিকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করে। আসলে অনেক ওষুধই আছে, শুধু ব্যথানাশক ওষুধ এমনটা নয়। উচ্চ রক্তচাপের জন্য অনেক ওষুধ আছে, এবং কোলেস্টেরল বা লিপিড বা লোয়ারিং যে এজেন্টগুলো আছে এগুলো আছে। এই সমস্ত ওষুধ এবং মোটামুটি প্রত্যেকটা ওষুধই একটা কিডনির জন্য সমস্যা করতে পারে, কিছু বেশি অথবা কম, ফ্রিকোয়েন্সিটা হয়তো কারো বেশি কারো কম, কিন্তু ট্র্যাডিশনালি কনসেপ্ট এবং এটা ম্যাক্সিমাম যেটা হয় ব্যথানাশক, আমরা NSAID বলি, সেই ওষুধগুলো আসলে কিডনির জন্য বেশি ক্ষতিকর। তবে প্রচুর অ্যান্টিহাইপারটেনসিভ আছে যে ওষুধগুলো আসলে কিডনির জন্য ক্ষতি করে, এবং সেগুলো হয়তো রিভার্সিবল। ব্যথানাশক দিয়েও রিভার্সিবল যদি আর্লি স্টেজে ডিটেক্ট হয়। কাজেই একটা ওষুধ দেওয়ার পরে, যে কোনো ওষুধ দেওয়ার পরে একটু মনিটর করতে হয় যে তার কিডনির জন্য সমস্যা হচ্ছে কি না। খুব সাধারণ ওষুধও কিডনির সমস্যা করতে পারে, সেটা খেয়াল রাখার ব্যাপার আছে। যেহেতু পানির ক্ষেত্রে আমাদেরকে নির্দিষ্ট পরিমাপ করে দেয়া লাগে, লবণের ক্ষেত্রে এরকম কোনো রেস্ট্রিকশন বা কতটুকু লবণ খেতে পারবে এই ব্যাপারে কোনো পরামর্শ আছে? ধন্যবাদ। যেহেতু ব্লাড প্রেশার, লবণ অতিরিক্ত খেলে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে এবং যত বেশি পানি খাবে তত বেশি শরীরে, যত বেশি লবণ সে খাবে তত বেশি কিন্তু তার শরীরে পানি জমার প্রবণতা বাড়বে। তো সেক্ষেত্রে একজন নর্মাল মানুষের কিন্তু প্রতিদিন 1 চা চামচ অর্থাৎ 5 গ্রামের মধ্যে লবণ রাখতে বলা হয়। সারাদিনের যে খাবার, যেটা আমরা তরকারিতে রান্না বান্নায় খেয়ে থাকি, কিন্তু আমরা কাঁচা লবণ যেটা খাবো এক্সট্রা সেটা নয়, কিন্তু রান্নায় আমাদের 5 গ্রামের মতো লবণ খাওয়া যায়। সেক্ষেত্রে একজন কিডনি রোগী যার কিনা শরীরে 2 থেকে 2.5 গ্রাম লবণ, তার মানে হচ্ছে 1 চা চামচের হাফ চা চামচ লবণ দিয়ে সে রান্নাটা তার করতে হবে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সবার সঙ্গে একত্রে রান্না করতে গেলে তার লবণের ইয়েটা মেনটেন করা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে বলা হয় যে মোটামুটি সবাই কম লবণে রান্না করবে, যেন তার খাবারটা যেন টেস্টটা যেন কম লবণযুক্ত হয় এবং সবাই যেন লবণ দিয়ে খায়, এইভাবে মেনটেন করা। এবং বাইরের যে যত সল্টি খাবার আছে, প্রসেসড ফুড, ফাস্ট ফুড, ইনস্ট্যান্ট যেগুলো খাবার, প্রত্যেকটা বাইরের রেস্টুরেন্টের খাবারগুলোতে প্রচুরভাবে লবণ থাকে। এবং লবণ, সোডিয়াম ক্লোরাইডই শুধু লবণ নয়, আরও অনেক লবণ আছে যেগুলো লবণের সাবস্টিটিউট হিসাবে, যেমন অনেকে পিঙ্ক সল্ট খাচ্ছেন কিন্তু সেখানে সোডিয়াম নাই, সেখানে পটাশিয়ামটা রয়েছে। সেটাও কিডনি রোগীর জন্য অনেকখানি বিপজ্জনক যদি কখনো রক্তে বেড়ে যায় অথবা রক্তে যদি কমে যায়। এটা একটি মাত্রা থাকে, এই মাত্রার ভিতরে থাকলেও মেনটেন করে চলতে হয় পটাশিয়াম যুক্ত খাবারগুলো। স্যার, অনেক সময় কিডনি রোগ আক্রান্ত রোগীরা জিজ্ঞেস করেন আমি কি সুস্থ হব বা আমার এই রোগ কি পুরোপুরি ভালো হবে? মূলত দুইভাবে ভাগ করা যায়, অ্যাকুট কিডনি ফেইলিওর অথবা ক্রনিক কিডনি ফেইলিওর। ক্রনিক কিডনি ফেইলিওর যেটা বললাম, ডায়াবেটিস, হাইপারটেনশন, গ্লোমেরুলাইটিস, তারপরে বিভিন্ন রকমের সিস্টিক ডিজিজ আছে, এবং লং স্ট্যান্ডিং যে ওষুধ সেবনের ফলে যেগুলো ঘটে সেগুলো আসলে রিকভার করা যায় না। আর কিছু কিছু কিডনি ফেলিওর আছে যেটাকে আমরা অ্যাকুট রেনাল ফেলিওর বলি বা আকস্মিক কিডনি বিকল হওয়া বলি, সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই, শতকরা 80 থেকে 90% বা তার চেয়েও বেশি, এটাকে ভালো করা সম্ভব। এবং সেটা যদি যথাযথ সময়ে সঠিক চিকিৎসা নেওয়া যায়, যেমন অনেক মেজর অপারেশনের পরে কিডনি ফেলিওর হয়, ইনফেকশনের পরে কিডনি ফেলিওর হয়, ডেলিভারি বা সিজার অপারেশনের পরে কিডনি ফেলিওর হয়, এগুলো কিন্তু বেশ অনেকাংশেই পুরোপুরি রিকভার করে যায়। ইভেন বাইপাস অপারেশন, হার্টের যে অপারেশন, এগুলো মেজর অপারেশন, এই মেজর অপারেশনেও কিছু কিছু রোগীর কিডনি বিকল হয় এবং এটা কমপ্লিটলি ভালো হয়ে যায়। আসলে বুঝতে হবে যে এটা কিভাবে হয়েছে, এটা অ্যাকুট কিডনি ফেলিওর না ক্রনিক কিডনি ফেলিওর। ক্রনিক কিডনি ফেলিওর হলে এটা ভালো হবে না, তবে এটাকে চিকিৎসা করে এই কিডনিটা আরও বেশি দিন টিকিয়ে রাখা যাবে। একটা মানুষ ডায়ালাইসিস ফ্রি হতে পারবে, অথবা কিডনি ট্রান্সপ্লান্ট না করে শুধু ওষুধ বা পরিচর্যা করে আরও অনেক দিন থাকতে পারবে, সেই ব্যবস্থা করা যায়। কিডনিকে ভালো রাখার জন্য বলেন আমি প্রচুর পানি খাই, প্রচুর পানি পান করি, এটা কতটুকু সমীচীন যে অনেক পানি পান করা, এইটার ব্যাপারে আপনার পরামর্শ?
পানির তো প্রয়োজনের অতিরিক্ত তো প্রয়োজন নেই। প্রথম কথা, যারা খেলাধুলা করছে, যারা বেশি রোদে কাজ করছে, তাদের পানির রিকোয়ারমেন্টটা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে 3 লিটার 3.5 লিটারও হতে পারে। কিন্তু ইচ্ছাকৃতভাবে পানি প্রচুর খাওয়া ঠিক নয়, পান করা ঠিক নয়। তবে যাদের কিডনিতে যাদের পাথর জমছে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটু পানি মোটামুটি একটু বেশি খেতে বলি। ইউরিন ইনফেকশনে যারা আছে তাদের পানি একটু বেশি লাগে, 2-2.5 লিটার হতে পারে। প্রয়োজনের অতিরিক্ত এত বেশি কিডনির আস্তে আস্তে পয়েন্ট আরও বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে স্বাভাবিক একজন মানুষের যতটুকু পানি পান করা উচিত, এবং তার যদি পর্যাপ্ত ঘাম হয়, সে যদি খুবই বেশি এক্সারসাইজ করে, সেখানে পানির প্রয়োজনীয়তা তার জন্য বাড়তে পারে। কিন্তু এটা মানে এই নয় যে 4-5 লিটার পানি প্রতিদিন আমি খাবো। কিডনিকে সুস্থ রাখতে গেলে অবশ্যই আমাদের গড়ে 2-2.5 লিটার পানি তো পান করতেই হবে। প্রোটিন জাতীয় যে খাবারগুলো, এইগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে কিডনি রোগীদের। তো আপনি আমাকে প্রথমে জিজ্ঞেস করেছিলেন, তো এই প্রোটিন জাতীয় খাবার সে বন্ধ করে দিচ্ছে, মাছ মাংস ডিম দুধ এই জাতীয় খাবারগুলো। কিন্তু এইটা নিয়ন্ত্রণ, এইটা তো আমাদের সংসারে কি হয়, একটা মিলে একটা মাছ, একটা মুরগি, যে কোনো একটা কিছু থাকেই, অথবা ডাল থাকে। তো প্রোটিন, মিনিমাম প্রোটিনটুকু তাকে কিন্তু নিতেই হবে। হ্যাঁ, একজন মানুষের প্রতি কেজিতে 1 গ্রাম প্রোটিন একজন স্বাভাবিক মানুষের প্রয়োজন। সেক্ষেত্রে যদি একজন কিডনি রোগী হন, আর্লি স্টেজে হন, হয়তো 0.8 গ্রাম প্রতি কেজি ওজনের জন্য তার প্রয়োজন হবে। তাহলে দেখেন 1 গ্রাম প্রতি কেজি ওজনের জন্য সাধারণ মানুষের, সেক্ষেত্রে একজন কিডনি রোগী প্রথম অবস্থায় 0.8 গ্রাম, এবং সে যখন একটু অ্যাডভান্সে চলে যাবে, স্টেজ 4-এ যাবে, স্টেজ 5-এ, তখন হয়তো বা আমরা 0.6 গ্রাম প্রতি কেজি ওজনে দিব। একজনের যদি 60 কেজি হয়, তাকে আমরা তখন 30 গ্রাম প্রোটিন দেব। 30 গ্রাম প্রোটিন আপনি মাছ মাংস, এটা অনেকের মধ্যে একটা ভুল ধারণা যে 1 গ্রাম মাছে 50 গ্রাম একটা মাছ খেলাম বা একটা মুরগি খেলাম, মুরগির পিস খেলাম, সেখানেই বোধহয় আমার প্রোটিন চলে গেল। কিন্তু আসলে ধারণাটা ঠিক নয়। কেননা 1 গ্রাম, একটা 30 গ্রাম ওজনের একটা যদি আমি মাছ কাটা ছাড়া ওজন যেটা, সেইটার কিন্তু আমি পাবো 5-6 গ্রামের মতো প্রোটিন। একটা ডিম যদি পুরো খেয়ে ফেলে, তো সে 7 গ্রামের মতো, 6 থেকে 7 গ্রাম প্রোটিন পাবো। অথচ আমি যদি ডিমের কুসুমটা মাঝে মাঝে বাদ দিয়ে দিই, তাহলে সেখানে শুধুমাত্র 4 গ্রাম প্রোটিন পাবো, শুধু সাদাটা থেকে। তো এইভাবে যদি হিসাব করে 30 গ্রাম 40 গ্রাম, দেখবেন যে প্রোটিন প্রতিবেলায় একটু করে খেতেই হবে, প্রোটিন জাতীয় খাবার। তো এইটা যদি বাদ হয়ে যায়, তা আমি যেটা বলতে চাই যে এটা যদি একদমই মাছ মাংস বন্ধ করে যদি ভাবে যে আমি অনেক ভালো থাকবো, প্রোটিন রেস্ট্রিকশন হলো, আমার ক্রিয়েটিনিন বাড়বে না, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট বাড়বে না, তো সেক্ষেত্রে দেখা যায় যে রক্তে আস্তে আস্তে প্রোটিন কমে যাবে, শরীরের যে মাংসপেশিগুলো ভেঙে যাবে এবং মাসল ওয়েস্টিং হবে, এবং দেখা যাবে শরীর আবার পানি জমছে। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় একটু জানা উচিত, যে মিনিমাম প্রোটিন যেটা, এবং ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টদের কাছে আসতে হয় যে এটা প্রত্যেকটা পার্সন অনুযায়ী, কিডনির রোগের ধরন এবং তার রিপোর্ট অনুযায়ী তাকে কতটুকু কোন খাবার প্রোটিন দিতে হবে। আবার যারা আছেন, যারা হয়তো অনেকের চয়েস আছে, তারা মাছ মাংস খান না, সেক্ষেত্রে তারা ডাল খান। তো কোনো না কোনোভাবে তাদেরকে ডাল থেকেও প্রোটিন আনতে হবে। ডাল যদিও 2য় ক্লাস প্রোটিন, কিন্তু ডাল তাকে কিছু না কিছু খাওয়া যায়, বিশেষ করে বাচ্চাদের বেশি, বা নেফ্রাইটিস যাদের হয়। তো দেখা যায় যে নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে যদি কিডনির ক্রিয়েটিনাইন যদি মোটামুটি ভালো থাকে মোটামুটি, তাহলে কিন্তু 4টা ডিমের সাদাও দেওয়া যেতে পারে। আপনার অ্যালবুমিনে কোনো সমস্যা হয় না, কেননা তাদের অ্যালবুমিন চলে যাচ্ছে শরীর থেকে। তো এই বিষয়গুলো কখনো বেশি লাগছে, কখনো কম লাগছে, ইন্ডিভিজুয়াল। আবার সে যখন ডায়ালাইসিস ফেজে চলে আসছে, তখন তার কিন্তু প্রোটিন লস হচ্ছে, অ্যামিনো অ্যাসিডগুলো বের হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তার কিন্তু প্রোটিন রিকোয়ারমেন্ট আরও ডাবল হয়ে যাচ্ছে। যেখানে 0.56 ছিল, সেখানে আস্তে আস্তে দেখেন 1.2, 1.4ও হতে পারে বাচ্চাদের, ম্যালনারিজদের ক্ষেত্রে। তো এইগুলো বিবেচনা করে একজন ডায়েটিশিয়ান প্রপারলি যে তার প্রোটিন কেমন লাগবে, অন্যান্য যেমন আপনি সল্টের কথা বললেন, পানির কথা বললেন, পটাশিয়াম এখানে একটা বিরাট রোল প্লে করে। পটাশিয়ামের লেভেলটা বুঝে, তার কি অতিরিক্ত পটাশিয়াম রক্তে বেড়ে গেছে, তাহলে তাকে লো পটাশিয়াম কন্টেনিং যে ফ্রুটস, ভেজিটেবলস, সেগুলো তাকে ইনক্লুড করতে হবে। আর যদি পটাশিয়াম অনেক সময় কমে যায়, তার অনেক সময় কমে যাচ্ছে, সেক্ষেত্রে পানি বের করার জন্য অনেক সময় পটাশিয়াম লেভেলও কমে যায়, সেক্ষেত্রে তাকে অনেক সময় পটাশিয়ামযুক্ত খাবার দিতে হয়। এখন আজকাল যেভাবে মানুষ জানছে, ইউটিউব বলেন, বা যে সবাই একইভাবে চিন্তা করছে যে আমাকে বোধহয় এগুলো সব বাদ দিতে হবে, তো এটা সবার জন্য এক নয়। প্রত্যেকটা রোগীর প্রস্রাবের পরিমাণ কিন্তু এক নয়, এবং আর্লি স্টেজ অফ কিডনি ডিজিজে অনেক রোগীরই প্রস্রাব বেশি হয়। কাজে আমাদের যে একটা ধারণা যে আমরা অনেক কম পানি খাবো, বিষয়টা এরকম নয়। আসলে তার প্রস্রাব কতটুকু হচ্ছে সেটার বিষয়। এবং ঠিক একইভাবে কিছু কিছু রোগীর
লবণ কমে যায়, সোডিয়াম কমে যায়, পটাশিয়াম কমে যায়। আসলে টোটালি ওইটা দেখে আমাকে বিশ্লেষণ করতে হবে, তারপরে আমাকে খাবারের উপদেশটা দিতে হবে। কতটুকু পানি একজন মানুষ খাবে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আসলে একটা মানুষকে 4 থেকে 6 বার প্রস্রাব করতে হবে 24 ঘন্টায়, অতটুকু পানি খাবে। যদি একজন মানুষ ফুটবল খেলে তাহলে এটা 9 লিটারও হতে পারে। একটা মানুষ যদি মরুভূমিতে থাকে সেটা অনেক হতে পারে। একটা মানুষের 1 লিটার প্রস্রাব হওয়া উচিত তার শরীরে যে ওয়াস্ট প্রোডাক্টগুলো তৈরি হয় সেটা বের করার জন্য, হলে এনাফ বের হয়ে যায়। ন্যূনতম 500 ml ইউরিন লাগে। 500 ml এর কম হলে বডিতে যতগুলো ওয়াস্ট প্রোডাক্ট তৈরি হয় সেটা বের হয় না, জমতে থাকে। সো 500-র উপরে হলেই সেটা এনাফ। তবে অ্যাডুকেটলি ওয়াস্ট প্রোডাক্ট রিমুভ করতে গেলে 1 লিটারের উপরে ইউরিন হতে হবে, এবং 200 ml করে যদি প্রতিবার প্রস্রাব করে তাহলে 5 বার। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ছোটো বাচ্চাদেরও খেয়াল করা হয় যে 24 ঘন্টায় কতবার প্রস্রাব করে, সেটা 5 বার। খাবার কি খাবে? আমাদের ধারণা যে 100 গ্রাম মাছ খেলাম 100 গ্রাম প্রোটিন। আসলে জীবদের 70 ভাগ পানি থাকে। আমরা মাছ মাংস যেগুলা খাই বা যতগুলা লেন্টিলস ডাল খাই সবগুলোতেই গড়পড়তা 15%-এর বেশি প্রোটিন না, 20-22% আছে। সেটা ফুড প্রসেসিংয়ের কিছু নষ্ট হয়, পুরাটাই ডাইজেস্ট হয় না, পুরাটাই অ্যাবজর্ব হয় না। তো গড়পড়তা ধরে নেওয়া হয় যে 100 গ্রাম মাছ মাংস খেলে বা 100 গ্রাম লেন্টিলস যদি খায় তাহলে 15 গ্রাম প্রোটিন পাবে, এইভাবে ধরে নিতে হবে। এবং প্রোটিন কতটুকু খাওয়া উচিত কিডনি ফেলে 0.6 গ্রাম থেকে 0.8 গ্রাম। ইভেন যদি মাসল ওয়াস্টিং হয় তাহলে প্রোটিন রেস্ট্রিকশন করা যাবে না, প্রোটিন বাড়াতে হবে। এবং যদি দেখা যায় যে তার প্রোটিন রেস্ট্রিকশন করে তার বেনিফিট হচ্ছে না, মাসল ওয়াস্টিং হচ্ছে, তাহলে প্রোটিন রেস্ট্রিকশন বন্ধ করে দিতে হবে। তার কারণ একটা মানুষের যদি মাসল না থাকে তার পরবর্তীতে যখন ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্ট করে বেঁচে থাকবে, সেই বেঁচে থাকাটা কঠিন হবে বা তার আয়ুটা কমে যাবে ডাক্তারি মতে। তো সেই জন্য আসলে এটা টোটাল একটা বিষয় বিবেচনা করে প্রত্যেকটা মানুষকেই আপনি একটা ডায়েটারি অ্যাডভাইসটা প্রত্যেকটার জন্যই আলাদা। এবং আরও বিষয় হলো যে এই একবার যে ডায়েটারি অ্যাডভাইসটা দিলেন এটার ভ্যালিডিটি কতদিন? এখন আপনার পটাশিয়াম কম আছে, তাকে বেশি খেতে বললেন, পরের ভিজিটে বেড়ে গেছে, কমাতে বলতে হবে। সোডিয়াম এখন বেশি আছে, রেস্ট্রিক্ট করতে বললেন, পরের ভিজিটে দেখলেন যে কমে গেছে, তাহলে বলবেন যে না, আপনি যতটুকু কমাচ্ছেন অতটুকু কমানো না, এসে বাড়াই রাখতে হবে। টোটাল জিনিসটাই এরকম। স্যারের কথায় আমি আরেকটু বলতে চাচ্ছি যে এই যে স্যার বললেন যে পটাশিয়াম কখনো বেড়ে যাচ্ছে কখনো কম হচ্ছে। পটাশিয়াম নিয়ে কিন্তু রোগীরা, পটাশিয়াম আছে কোথায়? পটাশিয়াম বেশি থাকছে আসলে শাকসবজি এবং ফলমূলে। মাছ মাংস আছে, কিন্তু মেইন পটাশিয়ামের সোর্স হচ্ছে শাকসবজি এবং ফলমূল। তো শাকসবজি অনেকে খাচ্ছেন, আমরা বলি যে একটু কিছু কিছু স্পেসিফিক শাক, কিছু কিছু সবজিতে একটু পটাশিয়ামের মাত্রাটা বেশি আছে। এমন কোনো সবজি বা ফুড নেই যে যেগুলোতে একদম পটাশিয়াম নাই, কিন্তু পটাশিয়াম আছে, কিছু কম মাত্রা আছে, মাঝারি মাত্রায় আছে, বেশি মাত্রায় আছে। তো যেগুলো বেশি মাত্রার পটাশিয়ামযুক্ত সবজি সেগুলো পেশেন্টদেরকে বলা হয় যে এগুলো লিচিং প্রসেস, যেটা গরম পানিতে একটু ভিজিয়ে রেখে পানিটা ফেলে দিয়ে তারা যদি রান্না করে খায় তাহলে পটাশিয়ামের মাত্রাটা অনেক কমে যায়, যাদের পটাশিয়ামটা বেড়েছে। আর ফলের ক্ষেত্রে আমরা তো লিচিং বা এরকম গরম পানিতে রাখতে পারছি না, তো ফল একটা ম্যাটার করে। কিন্তু যাদের আর্লি স্টেজ তারা কিন্তু ফল একদম খাবে না, একদম আমার সব ফল বন্ধ হয়ে গেছে, এরকম কোনো ব্যাপার নয়। দেখতে হবে যে কোন ফলগুলোতে কম পটাশিয়াম আছে, সেই ফলগুলো সে কিন্তু ইজিলি খেতে পারে, তার ভিতরে একটা পরিমাণ আছে। এখন একটা ফলে যদি একটা আপেল চিন্তা করি, সেখানে পটাশিয়াম অনেক কম আছে তুলনামূলকভাবে। নাশপাতি, আপনার আনারসে একদম কম, সবচেয়ে কম থাকে। তো আমি যদি 3 বেলায় একটু বেশি বেশি আনারস খাই তাহলে তো আমার আবার পটাশিয়ামের এটা বেশি জমবে। তো এটারও একটা রেকমেন্ডেশন আছে যে কতটুকু আমি খাবো, অনুমোদিত একটা তার চাহিদা থাকবে, ওইটা দেয়া যায়। আবার এমন একটা স্টেজ এসে যায় যে যখন পটাশিয়ামযুক্ত ফলমূল সবই বন্ধ করে দেওয়া যায়, পটাশিয়াম লেভেল রক্তে যখন 5-এর উপর চলে যাচ্ছে তখনই আমরা রোগীদের সতর্ক করে দিই। তো সেক্ষেত্রে আমি বলবো যে রোগী যদি একবার ভিজিটে এসে যদি দেখে যে আমার পটাশিয়াম লেভেল কম, আমি খেতেই পারি এগুলো, পরবর্তীতে সে যদি খেতেই থাকে, যদি কখনো তার পটাশিয়াম লেভেল বেড়ে যায়, তখন অবশ্যই তাকে কিন্তু এটা মডিফাইড হবে অ্যাকর্ডিং টু রিপোর্ট। যে রেজাল্ট আসবে, যে রিপোর্টগুলো আসবে
প্রত্যেকটা ইলেকট্রোলাইটস লেভেল থেকে শুরু করে তার অন্যান্য যে লেভেল, হিমোগ্লোবিন লেভেল সব বুঝে তাকে কিন্তু সেটা আবার সেই অনুযায়ী দিতে হবে। অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে একটা জানতে চাইবো, খুব কমন একটা অসুখ আমাদের কিডনির বা মূত্রনালীর প্রস্রাবে ইনফেকশন, এবং অনেক রোগীর ক্ষেত্রে খুব ঝামেলায় পড়ে যেতে হয় যে কিছুদিন পর পরই ইনফেকশন হচ্ছে, যেটাকে আমরা রিকারেন্ট ইউটিআই বলছি। এই রিকারেন্ট ইউটিআই ম্যানেজমেন্টের জন্য বা কোনো পরামর্শ আপনার আছে কি? অনেকটাই জটিল, অনেকটা ব্যয়বহুল বটেও কখনো কখনো। তো এই রিকারেন্ট ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনের মূল কারণ যেটা আমার কাছে যেটা মনে হয় যে কিছু ফ্যাক্টর আছে, ডায়াবেটিস আছে, মূত্রনালীর কিছু সমস্যা আছে, নিউরোজেনিক ব্লাডার আছে, স্টোন ডিজিজ আছে, সেগুলো আছে। কিন্তু তার চেয়ে বেশি মনে হয় যে ইনঅ্যাডিকুয়েট ট্রিটমেন্ট হয়। যতদিন চিকিৎসা দেওয়া উচিত ততদিন হয়তো চিকিৎসা দেওয়া হয় না। এটা একটা বিশাল ফ্যাক্টর। আর একটা যে ইয়াস, ডায়াবেটিস কন্ট্রোল করা, এটা আমাদের দেশে আমার জানা মতে মহিলাদের খুব একটু সমস্যা আছে। তারা আসলে হাইজিনের কথা চিন্তা করে এমনও দেখেছি যে কেউ কেউ লবণ পানি ইউজ করে টয়লেট করার পরে তারা লবণ পানি ইউজ করে। তারপরে একটু বেশি ক্লিন করার জন্য যে পুশ শাওয়ার যেটা ইউজ করে সেটা এত স্পিডি যে যেটার জন্য ওখানে আসলে ফিজিক্যাল একটা ট্রমা হয়ে যায়। ওখানে যে লাইনিং ইপিথেলিয়াম থাকে, যেটা একটা মানুষের একটা মানে প্রোটেকশনের জন্য কাজ করে, সেটা নষ্ট হয়ে যায়, যার জন্য এন্ট্রি টু দ্য ব্যাকটেরিয়া ইজি হয়ে যায় পেরিনিয়াম থেকে। আসলে এখন আর কোনো সুযোগ নাই যে আপনি ইউরিন কালচার না করে আপনি র্যান্ডাম একটা অ্যান্টিবায়োটিক দিবেন, এটা সম্ভব না এখন, এটার কোনো সুযোগ নেই। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমাদের স্বাস্থ্য কথা এতটুকুই। আমরা এতক্ষণ শুনছিলাম কিডনি রোগ এবং কিডনি রোগের পুষ্টি, কিডনি রোগীর পুষ্টির ব্যাপারে। যেমনটা আমাদের স্যার এবং ম্যাডামরা বলছিলেন, ঠিক তেমনটা যদি আমরা অনুসরণ করতে পারি, আমাদের কিডনি রোগীরা ভালো থাকবেন এবং সবাই আমরা আমাদের কিডনিগুলোকে সুস্থ রাখতে পারবো। তো আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। খোদা হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।